নমস্কার। আনন্দ বাংলার মুখোমুখি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আমরা পেয়েছি আইনজীবী অনির্বাণ চক্রবর্তী মহাশয়কে। অনির্বাণবাবু, আনন্দ বাংলা স্টুডিওতে স্বাগত। অনির্বাণবাবু হাইকোর্টে প্র্যাকটিস করেন। আমি কন্টাই কোর্টে। আচ্ছা, কন্টাই কোর্টে প্র্যাকটিস করেন। তো অনির্বাণবাবু, মানে ওনার যে পরিচয়টা সেটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে উনি কোথাও কিছু নয় আর কি, উনি কোথাও নেই, পলিটিক্যালি ওনার কোথাও নেই। কিন্তু আমি জাস্ট বোধহয় 1 মাস পেছনে যদি যাই, 1-1.5 মাস পেছনে, 2 মাস পেছনে যদি যাই, তাহলেই উনি কিন্তু একটা বড় দায়িত্বে ছিলেন। রাজ্যের শাসক দলের আইনজীবী সেলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কি দায়িত্বটা অ্যাকচুয়ালি কী ছিল? না, আমাকে জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার পূর্ব মেদিনীপুর জেলার আমাদের যে লিগ্যাল সেল আছে তার দায়িত্বে ছিলাম। তো এই মুহূর্তে আপনি নেই সেখানে? এই মুহূর্তে নেই, আমি দলেও নেই, আর আমি লিগ্যাল সেলও, তৃণমূল লিগ্যাল সেলেও নেই। মানে কেন নেই? মানে দল কি আপনাকে সরিয়ে? না, দল আমাকে সরিয়ে দেয়নি, আমি নিজে সরে এসেছি। কারণ? তার কারণ অ্যাকচুয়ালি রাজনীতিতে আসা আমার শুভেন্দু অধিকারীকে দেখে। শুভেন্দুদা আমার অনুপ্রেরণায় রাজনীতি আমার প্রফেশন না, আমার প্রফেশন অ্যাডভোকেসি। তো ওনাকে দেখেই আমার রাজনীতি, মানে ওনার হাত ধরেই আমার রাজনীতিতে আসা। সেক্ষেত্রে উনি যেহেতু দল পরিবর্তন করেছেন, তো সেক্ষেত্রে আমরা নিজেরা স্বেচ্ছায়, কোনো প্রেশার নয় বা কোনো ইনফ্লুয়েন্স নয়, স্বেচ্ছায় আমরা। এই জায়গাটা আমার একটু মানে জাস্ট বুঝতে চাইছি যে একটা সমস্যা হয় না যে আমি এতদিন যে দলটার হয়ে গলা ফাটালাম, যাদের এগেনস্টে কথা বললাম, আবার রাতারাতি আমি সেই দলটা। রাতারাতি তো হয় না সেটা, তবে হ্যাঁ একটু সময় লাগে। প্রথম মনে হয় যে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গা, মানে আপনাকে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে স্থানান্তরিত করে দিলে আপনার ওখানে অ্যাডজাস্ট করতে কিছুদিন সময় লাগবে। তো সেই টাইম পেরিয়ে এসেছে। আরেকটা জিনিস, যে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করলেন, তার নির্দিষ্ট কিছু ইকুয়েশন ছিল, ঠিক আছে, কিন্তু তার সেই জায়গা থেকে কিন্তু আপনি যে দল পরিবর্তন করলেন তার তো কিছু লজিক থাকবে। লজিকগুলো কি? মানে শুধুই শুভেন্দু অধিকারী করলেন বলে তাই? না, তার শুধু শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করেছেন সেটা তো একটা ফার্স্ট আপনাকে বললাম, যে যাকে দেখে রাজনীতিতে আসা তিনি যখন থাকছেন না, তো আমার থাকার কোনো প্রশ্ন আসছে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি একটা বিজেপির মতন একটা রাজনৈতিক দল, যেটা বিশ্বের এত সর্ববৃহৎ দল, সেই রকম একটা দলে যখন আসার সুযোগ পাচ্ছি, তাহলে সেই সুযোগ ছাড়াটা বোকামি হবে। আর তৃতীয়ত, তৃণমূলে থাকতে থাকতে কিছু জিনিস তো বুঝেছি। যেমন ধরুন, আমি আপনাকেই বলছি যে আপনি খুব দায়িত্ববান একজন দলীয় কর্মী, আর আমি ধরে নেন কোনো নেতার স্নেহধন্য। আপনি হয়তো আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি যে পদাধিকার বলে যেটা আছেন, সেটা হয়তো আপনার নেই, আমি পেয়ে গেছি। তো এ তো রাতারাতি একটা স্টেজে ডিসিশান হয়, একটা বসে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এই দলের ডিসিশান হয়। কিন্তু বিজেপিতে সেটা হয় না, একটা সাংগঠনিক দল এটা। বিজেপিতে একটা সিদ্ধান্ত নিতে গেলে তার ওপর থেকে নিচ পর্যন্ত তার সংগঠন, তারপরে আছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তো তার আবার অনুমোদনের ব্যাপার আছে। তো এত কিছুর পরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তো এরকম একটা দলে আসার সুযোগ যদি পাই, তো সেটা হাতছাড়া করা আমার মনে হয় বোকামি হয়। সুযোগ মিন্স কি? এর আগে কি বিজেপি আপনাকে নেবে না বলেছিল? না, কোনোদিনই বলেনি। হয়তো তখন চাইলে হয়তো আসতেও পারতাম, কিন্তু দেখলাম যে দাদা যখন এসে গেছে, তখন মানে ঘুরে ফিরে সেই দাদা একটা 90% ম্যাটার করছে। দাদা একদম 90% একটা দাদা, মানে যাকে দেখে রাজনীতিতে আসে। যে দাদা এই মুহূর্তে কোট অ্যান্ড কোট আপনার শাসক দলের ভাষায় একটা পচা আলু। হ্যাঁ, তো পচা আলু যদি, সে পচা আলুর পেছনে পড়ে আছে কেন? তো বাকি বস্তায় তো আরো অনেক আলু আছে, তো সেগুলো নিয়ে আলুর দম বানাক। আমরা সেই একটা পচা আলুর পেছনে পড়ে আছে, আর বাকি দেখা যাচ্ছে যে আরো অনেক পচা আলু বেরিয়ে আসছে, তাহলে পুরো বস্তাটা কি পচা? সেই জন্য আপনার দাদা পচা আলু। কারণ আমরা ছোট থেকে শুনে এসেছি যে একটা আলুর যে গাদা থাকে, তাতে যদি একটা আলু পচে যায়, তাহলে সেই আলু থেকে বাকি আলুগুলো খুব দ্রুত পচে যায়, তাই পচা আলুটাকে আগে সরিয়ে দিতে হয়। ঠিক আছে, তাহলে আমি এই আলু বস্তার মালিক হিসেবে কি চাইবো? যে আমার পচা আলু গেছে যখন, যাক, বাকি ভালো আলুগুলো নিয়ে আমি আলুর দম বানাই। কিন্তু সব আলুতে দেখা যাচ্ছে, সব জায়গাতেই দেখা যাচ্ছে যে 8 ঘন্টার যদি কোনো বক্তৃতা দেন,
তৃণমূল নেত্রী বলুন বা ওনার ভাইপো বলুন, আধ ঘন্টার কোনো বক্তৃতা দিলে তার ভেতরে 25 মিনিট হচ্ছে এই পচা আলু নিয়ে আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। কেন? এতে আপনাদের গর্ব হওয়া উচিত তো। সেই জন্য আমরা গর্বিত তো, সেই জন্য আমরা গর্বিত যে পচা আলু বলছেন, শুরু করছেন পচা আলু হিসেবে, এবং ওই পচা আলু নিয়ে অ্যানালাইসিস চলছে, আর বাদ বাকি কিছু কোনো ব্যাপার নেই। তো আপনাদের দাদা কোটানকোট পচা আলু, তিনি কতগুলো আলুকে পচিয়েছেন এখনো পর্যন্ত? যে কটা বেরিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আরো আছে, আছে। আরো কতগুলোর মধ্যে আছে, সেই পর্যন্ত দেখবেন। বেরিয়েছেন উনি? কথাটা হচ্ছে যে দাদা বেরিয়ে এসেছে, তৃণমূলের মেরুদণ্ড ছিল শুভেন্দু অধিকারী, তো তিনি বেরিয়ে আসতে মেরুদণ্ড ভেঙে গেছে, এখন দলটা হামাগুড়ি দিচ্ছে। তো এক্ষেত্রে যখন দেখা যাবে যে এরপরে আরও যখন দিন ঘনিয়ে আসবে, ইলেকশন ডিক্লেয়ার হোক, তখন দেখবেন যে আরও আলু আস্তে আস্তে দেখবেন ওই যেটা হামাগুড়ি দিচ্ছে দল, সেই দল শুয়ে যাবে। সদ্য প্রাক্তন দল, কিছুদিন আগে এই দলের আপনি একজন সক্রিয় সদস্য ছিলেন, কর্মী ছিলেন, দায়িত্বে ছিলেন, খারাপ লাগে না দলটার এরকম একটা অবস্থা? নিশ্চিত খারাপ লাগে। প্রথমে তো ভাবিনি এরকম। প্রথমে যখন 2011 সালে কথা বলছি, তখন যখন এসেছিল তখন আমি খুব মানে উচ্ছ্বসিত ছিলাম। তারপর 2016 সাল হলো, শুভেন্দুদা মন্ত্রিত্ব পেল, তখনও ভালো লেগেছিল যে না, একটা দলে আছি যেখানে শাসক দল, রাজ্যের শাসক দল, সেই দলে আছি। কিন্তু দিন যত ঘনিয়ে আসছে, তারপরে আমি একটা ছোট্ট কথা বলছি আপনাকে, যে কোনো ছাত্র যখন মাধ্যমিক পাস করতে চায় না, তখন সে টিউশন মাস্টারের সাহায্য নেয়। যখন সে পরীক্ষা পাস করে গিয়ে শিক্ষক হয়ে ছাত্র পড়াতে যায়, তখন নিশ্চয়ই টিউশন মাস্টার ধরে না। একটা দল 2011 সালে ক্ষমতা এলো, পরবর্তীকালে 2016 সালে আবার ক্ষমতা এলো, মানে তখন সে শিক্ষক হয়ে গেছে। শিক্ষক হয়ে যাওয়ার পরে টিউশন মাস্টার ধরতে হলো, তার মানে তার শিক্ষা কি হয়েছিল? আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই যে প্রশান্ত কিশোরকে আনা হলো কিসের জন্য? তার মানে আপনি কোনো কাজ করেননি, আপনার জনসংযোগ ঠিক ছিল না, যে জন্য আপনাকে। এবার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে নরেন্দ্র মোদীও তো এনেছিলেন। নিশ্চিত এনেছিলেন। কখন এনেছিলেন? তখন ছাত্রাবস্থায়, তখন মাধ্যমিক পাস করার ব্যাপার ছিল। মাধ্যমিক পাস করার পরে চাকরি বাকরি পেয়ে গেল, শিক্ষক হয়ে গেল, তখন ছাত্র পড়ানো শুরু করলো, তখন তারা ভাবলো আমরা কম্পিটেন্ট, আমাদের আর টিউশন মাস্টার দরকার নেই। একদমই লজিক আছে কথা, আমি তো আইনজীবী সাহেব, সুন্দর তা নয়, আমি তো কিন্তু পিকেকে নিয়ে এসে দলের তো অনেক উপকার হয়েছে। আজকে এই যে বলুন, মানে না আমি বলছি, এক যে আমরা সাংবাদিকতা করতে গিয়ে মানুষের সঙ্গে আমরা কথা বলে যেটা ফিল করেছি, লোকসভা নির্বাচনের পরে 2019 লোকসভা নির্বাচনের পরে একটা ধস নেমেছিল তৃণমূল কংগ্রেসে, সবাই হতাশ হয়ে গেছিল। কেউ ভাবতে পারেনি যে বিজেপি এতগুলো সিট পাবে, আমরাও ভাবতে পারিনি, ভোটের আগে আমরাও ভাবতে পারিনি। একটা লোকই ভেবেছিল, সেটা হচ্ছে যে ওই অমিত শাহ, যিনি 2016 সালে বলে গেছিলেন যে আমরা লোকসভা নির্বাচনে এখান থেকে 20 থেকে 22টা সিট পাবো। তখন আমরা ভেবেছিলাম লোকটা কি পাগল হয়ে গেছে, তো আমরা আলোচনা করতাম, কিন্তু কোনো একটা ক্যালকুলেশন মেবি তার ছিল, যেটা খুব কাছাকাছি তিনি পৌঁছে গেছিলেন। তারপরে তৃণমূলের যে ধসটা, সেই ধসটা থেকে আবার তৃণমূল ঘুরে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে কিন্তু দিদিকে বলো কর্মসূচি একটা বিরাট ভূমিকা নিয়েছে, এবং এটা আমরা 90% শিওর যে এটা ওই ওনার মস্তিষ্ক প্রসূত, যাকে ভাড়া করে নিয়ে আসা। দিদিকে আপনি কি মনে করেন দিদিকে বলো কর্মসূচি সাকসেসফুল হয়েছে? অনেকটা, মানে তৃণমূলের যে দিদিকে বলো কর্মসূচি, আমি আপনাকে বলছি, এটা আমার যেটা আমি আমার নিজের নলেজ থেকে বলছি, যে দিদিকে বলো কর্মসূচিতে দিদিকে কখনোই বলা সম্ভব হয়নি। সেটা ঠিক, কিন্তু মানুষ, একজন সাধারণ মানুষ, তাকে একটা তৃণমূলের পক্ষ থেকে কোনো একটা জায়গা থেকে ফোন করা হচ্ছে, তার অভাব অভিযোগ শোনা হচ্ছে। শুধু তাই নয়, আমরা এরকম অনেক উদাহরণ রয়েছে যে একজন বেকার ছেলে, সে ফোন করে বলেছে আমি বেকার, আমার চাকরি নেই, এবং সে চাকরি পেয়েছে, সেরকম উদাহরণও রয়েছে। দেখুন, বিক্ষিপ্ত ঘটনা, এগুলো একটা বিক্ষিপ্ত ঘটনা। আপনাকে দেখতে হবে অ্যাজ এ হোল কি হচ্ছে। আমি বলছি অ্যাজ এ হোল হচ্ছে 100% তো 100% হচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে কি দিদিকে বলো কর্মসূচি দিদিকে বলা সম্ভব হচ্ছে না, দিদি কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তাহলে দিদিকে বলো, তাহলে কাকে বলবো? এটা একদম, এটা ফেলিওর বলেই তারপরে বাংলার গর্ব মমতা এই কর্মসূচি এলো। তো বাংলার গর্ব মমতা, এটা বাঙালি হিসাবে আমার খুব খারাপ লাগে এটা বলতে, যে বাংলার গর্ব মমতা, কারণ গর্ব করার মতন অনেক বাঙালি আছেন,
স্বামী বিবেকানন্দ আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস আছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও রয়েছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, তো আরও অনেকে রয়েছেন। আমাদের দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল রয়েছেন, তিনিও বাংলার গর্ব। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার হতে পারে, আমাদের কাছের স্থানীয় হতে পারে, কিন্তু তিনি বাংলার গর্ব। অনেকেই হয়তো জানে না, আমি খেয়াল করেননি হয়তো, অনেকে জিজ্ঞেস করলে হয়তো বলবে যে টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে কার স্ট্যাচু আছে। অনেকেই হয়তো বলবে যে না, মহানায়ক উত্তম কুমার, সেখানে যে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের একটা স্ট্যাচু আছে, এটা অনেকে ওভারলুক করে গেছে। তো তিনিও বাংলার গর্ব। তো বাংলা গর্ব বলার মতো অনেকেই রয়েছেন, বাংলা গর্ব মমতা, এটা ঠিক আমি মেনে নিতে পারলাম না। এবং আমার ধারণা মানে আর তারপরে যদি বলেন যে তারপরে কর্মসূচি কি না, দুয়ারে সরকার, 9.5 বছর পরে মনে হলো যে না, দুয়ারে সরকারকে পৌঁছে দিতে হবে। তো এত প্রথম থেকে যদি দুয়ারে সরকার থাকতো, তাহলে ইলেকশনের আগে অন্তত দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে সরকারকে দুয়ারে দুয়ারে পৌঁছতে হতো না। এগুলো কি মানে এগুলোর দ্বারা কি আপনি কি বলতে চাইছেন? এগুলো হচ্ছে কনফিডেন্স নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এগুলো সামনে ইলেকশন আছে, এগুলো সেই জন্য চমক, আর তাছাড়া কিছু না। বাট কিছু মানুষ তো উপকার পাচ্ছে। কিছু মানুষকে উপকার না দিলে, আমি যে কর্মসূচি করছি, আরে দেখা গেল যে আমার 10 কোটি জনতা, তার ভিতর দেখা গেল যে 10-20 হাজার পাচ্ছে, সেটাকে কি আপনি বলবেন যে না, এটা অনেকে উপকার পাচ্ছে এই কর্মসূচিতে? এই জায়গা থেকে আমি বলবো, বিজেপি এলে কি 10,000 মানুষ উপকার পাবে? বিজেপি এলেই কি 10,000 মানুষ উপকার পাবে, মানে 10 কোটি মানুষ উপকার পাবে? কেন্দ্রে আছে বিজেপি, রাজ্যে যদি বিজেপি আসে, তাহলে সেক্ষেত্রে অনেক উন্নয়ন হবে, এটা আমার ধারণা। অনেক এরকম একাধিক রাজ্যে বিজেপি ছিল কিছুদিন আগেও, মানে সারা ভারতের মানচিত্র যদি আমরা দেখি যে প্রায় গেরুয়া হয়ে গেছিলো, আস্তে আস্তে আবার সব পাল্টে গেছে। কেন পাল্টে গেল? তার মানে রাজ্যে আর কেন্দ্রে ক্ষমতা এলেই যে উন্নয়ন হবে, যেটা বলা রাজ্যে হচ্ছে, কি হচ্ছে আমি সেটা বলতে পারবো না, তবে আমাদের রাজ্যে আশা করি আমাদের রাজ্যে উন্নয়ন হবে। সেই আশার একটা বেস থাকবে, একটা তো লজিক থাকবে। কি মানে শুধু এই কেন্দ্র আর রাজ্যে একই গভর্নমেন্ট, সেটা যদি হয় তাহলে আমি বলতে চাইছি শুধু একটা এটা হয় না। তাছাড়া কর্মযোগী যাকে বলা হয়, যিনি মানুষের পাশে সবসময় থাকেন, সেই শুভেন্দু অধিকারী এখন কিন্তু বিজেপির ওয়ান অফ দ্য মুখ, একদমই, তাই না? স্বীকার করার জায়গা নেই। কিন্তু সেই কর্মযোগী তৃণমূলে যখন ছিলেন কিছু করতে পারেননি, কিন্তু ব্যক্তিগতভাবে কিছু করেছেন। আপনারা তো মিডিয়া, আপনারা আমাদের থেকে ভালো জানবেন। এই লকডাউনের ভেতরে তিনি 7টা জেলাতে, তিনি ত্রাণ পৌঁছে দিয়েছেন। এবং এটা দেখুন, এটা আমরা ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব থেকে অস্বীকার করছি। তখন প্রিন্ট মিডিয়া ছিল না, তখন আমরা পেপার পেতাম মোবাইলে। আচ্ছা, শুধু তাই নয়, আমি আপনাকে ছোট ছোট করে বলছি, শুধু তাই নয়, আমাদের এখানে আমাদের স্থানীয় ক্লাব আছে, নান্দনিক ক্লাব, তার সামনে উনি প্রত্যেক দিন 3,000 মানুষকে রান্না করে খাওয়ানো। এটা একদিন দুদিন নয়, 1.5 মাস ধরে তিনি করেছেন। দারুয়াতে খাবার পাঠিয়েছেন, এখানে দারুয়া বলে একটি জায়গা আছে যেখানে হাসপাতাল আছে, তো দারুয়াতে খাবার পাঠিয়েছেন, একদিন দুদিন নয়, 1.5 মাস। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত বলি, এখানে কাঁথি হাসপাতাল, সাব ডিভিশনাল হসপিটাল আছে, তো কাঁথি হাসপাতালে যখন N95 মাস্ক দেওয়া হয়েছিল, তো ফার্স্ট প্রেফারেন্স ডাক্তাররা পেয়েছিলেন, তো স্বাস্থ্যকর্মী এবং কিছু নার্স ওরা পায়নি। আমার এক বন্ধু নার্স আমাকে বলেছিলেন যে আমরা তো পাচ্ছি না দাদাকে। আমি শুভেন্দুদাকে মেসেজ করেছিলাম যে দাদা মাস্ক পাওয়া যাচ্ছে না। তার ঠিক পরের দিন 300 পিস মাস্ক তিনি পাঠিয়ে দিয়েছেন। আমাকে কিন্তু কিছু বলেননি যে আমি পাঠিয়ে দিচ্ছি বা কিছু, তিনি কিন্তু নীরবে করে গেছেন। তাহলে তাছাড়া এখানে মন্দারমণি যাওয়ার সময় চাউলখোলা স্ট্যান্ড একটা আছে, চাউলখোলা থেকে মন্দারমণি একটা টোটো অটো অ্যাসোসিয়েশন আছে, তার একজন আমাকে বলেছিল যে আমাদের এখানে লোকাল MLA যিনি রয়েছেন তার কাছে আমরা বহুবার গেছি, কিন্তু আমরা কিছু সাহায্য পাইনি। তো সেক্ষেত্রে একটু দাদাকে বলে যদি কিছু ব্যবস্থা করা যায়। 7টা গ্রামে তিনি ত্রাণ পাঠিয়েছেন উইদিন 7 days। এগুলো কিন্তু আমাকে কিন্তু ফোন করে বলেননি যে আমি পাঠিয়ে দিয়েছি, বা মেসেজ করে বলেননি, তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছেন। পরবর্তীকালে যে আমাকে বলেছিল যে আমরা পাইনি সাহায্য, সে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। লোকাল MLA কে ছিলেন যার কাছ থেকে সাহায্য পাওয়া যায়নি? রামনগরে অখিলগিরি ছিলেন। অখিলগিরি তো যথেষ্ট মানব দরদি MLA হিসেবে পরিচিত। হতে পারে, হয়তো আমি রামনগরের ভোটার নয়, আমি জানি না। না মানে আপনি ওই দলেই ছিলেন তো কিছুদিন আগে, মানে হতে পারে, তবে ওনার সাহায্য পাইনি বলে আমার কাছে, আমি জানি না সাহায্য পেয়েছিল কি পাইনি। আপনি তো এক সময় মানে অখিলগিরির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, আমি যেটুকু জানি।
মানে অখিলগিরির নমিনেশনটাও বোধ হয় আপনি দাখিল করতেন অখিলগিরির হয়ে, মানে মানে রেডি করতেন, তাই তো? তো তাহলে আপনি তার সম্বন্ধে জানেন না বলছেন? না, তার সম্বন্ধে জানি না বলতে আমি নমিনেশন ফাইল করেছি, আমি অ্যাডভোকেট হিসেবে কাজ করেছি, ওনার সাথে আমাদের ঘরোয়া সম্পর্কও ছিল, ব্যক্তিগত সম্পর্কও ছিল, তো কিন্তু ওই অতটুকুই। উনিও হয়তো পরবর্তীকালে আমাকে হয়তো ভুলে গেছেন, মনে রাখতে পারেননি। আপনার শিশির অধিকারী এই জেলাতে, মানে এই জেলাতে তৃণমূলটা শুরু করেছিলেন কিন্তু অখিলগিরি, প্রথমে শিশির অধিকারী ছিলেন না, সুরেন্দ্রগিরি ছিলেন না, এবং তারপরেও দীর্ঘদিন ধরে আপনার শিশির অধিকারী এই জেলাতে একজন সিনিয়র লিডার হিসেবে অখিলগিরির নামটা বারে বারেই এসেছে। এরা মানে লবি, দ্বন্দ্ব, গিরি বনাম অধিকারী। তো সেই জায়গা থেকে তো কি মানে আপনার এটা তো আপনি দলে ছিলেন দুদিন আগে, ওনার মানে একটা আমি যদি জাস্ট একটা রিভিউ চাই যে অখিলগিরি বিধায়ক হিসেবে কেমন কাজ করেছেন, মানে সেটা তো ওনার বিধানসভা কেন্দ্রের যে মানুষ আছে তারা বলতে পারবে। আপনার কাছে কোনো বার্তা নেই? আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি যে ওই রামনগরটাকে একটা সফট টার্গেট হিসেবে, মানে বিজেপি সফট টার্গেট মনে করছে, মানে ওখানে ঝাঁপিয়ে পড়েছে, তো এর কারণটা কি আপনার কি মনে হয়? না, বিজেপি সব জায়গাতেই ঝাঁপিয়ে পড়েছে। বিজেপি শুধু রামনগর নয়, বিজেপি যেখানে শুভেন্দুদা বলে দিয়েছে যে অবিভক্ত মেদিনীপুরে 35টা সিটই আমরা পাবো, তো সেক্ষেত্রে বিজেপি সব জায়গায় 35টা সিটেই ঝাঁপিয়ে পড়েছে। শুভেন্দু অধিকারী চলে আসাতে তৃণমূলের কতটা ক্ষতি হয়েছে আপনার কি মনে হয়? শুভেন্দু অধিকারী চলে আসাতে তৃণমূল তো দেখি বিন্দাস রাজনীতি করছে, মিটিং মিছিল করছে, বরং আরো নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে। যে আগে যে সমস্ত নেতাদের মধ্যে মুখ দেখা দেখি ছিল না, তারা এখন হাতে হাত ধরে মানে আমরা ভাই ভাই বলছে, তো একটা ইউনিটি তৈরি হয়ে গেছে। তো খারাপ নেই, ভালোই তো, মানে ক্ষতি কিছু হয়েছে তৃণমূলের আপনার কি মনে হয়? কার? তৃণমূলের? বরং ভালো। একটু আগে আপনাকে বলেছিলাম শুভেন্দু অধিকারী ছিল তৃণমূল দলের মেরুদণ্ড, মেরুদণ্ডটাই ভেঙে গেছে। একজন সাংগঠনিক নেতা, একজন জনদরদী নেতা, যদি বিশ্লেষণ করতে বলেন আমি বিশ্লেষণ করে বলতে পারি, একজন জনসেবক, একজন ক্রাইসিস ম্যান, যাকে মমতা ব্যানার্জি বিভিন্ন ক্রাইসিস পিরিয়ডে, ক্রাইসিস প্লেসে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের জন্য ওনাকে ব্যবহার করেছেন। তো এইরকম একটা নেতাকে তো যে কোনো দলই, যে কোনো দলের কাছে এরকম একটা নেতা হচ্ছে অ্যাসেট। তো সেক্ষেত্রে আচ্ছা, আর একটা কথা হচ্ছে কি, শুভেন্দু অধিকারী শুধুমাত্র যে এই জেলার ভেতরে সীমাবদ্ধ তা তো নয়, রাজ্যব্যাপী ওনার প্রভাব। মানে তৃণমূলের জনপ্রিয়তার নিরিখে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় শুভেন্দু আগে একটা সময় মদনের নাম আসতো, এখন শুভেন্দু নাম আসতো। আর আরেকজন অবশ্য রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে কি হিসাবে রয়েছেন আমি বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসাবে যদি বলেন তাহলে হয়তো তিনি আছেন, কিন্তু আর যদি বলেন যে না, যিনি কোনোদিন ছাত্র রাজনীতি করেননি, যিনি কখনো যে আন্দোলনটা করে আজকে তৃণমূল কংগ্রেস ওই জায়গায় এসেছিল 2011 সালে, সেই আন্দোলনটার অংশীদার নয় এবং আন্দোলনটা সম্বন্ধে কিছু জানেন না। পরবর্তীকালে ওনাকে আনা হয়েছে কিভাবে? শুভেন্দুবাবুকে সরিয়ে আনা হয়েছিল সৌমিত্র খাঁকে সভাপতি হিসেবে, রাজ্য সভাপতি হিসেবে। সেটা কি? সেটাও একটা ম্যাজিক ছিল। কেন না, দুম করে যদি আমি শুভেন্দু অধিকারীকে সরিয়ে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সেই জায়গা দিয়ে দিই, তাহলে একটা দৃষ্টিকটু লাগবে। কিন্তু ওটা হলো, ওটা কখন হলো? 6 মাস পরে হলো। তাহলে এইভাবে ওনার আগমন পূর্ব পরিকল্পিত। হ্যাঁ, এটা পূর্ব পরিকল্পিত, পরিষ্কার, যে কোনো মানুষই বুঝতে পারছে যেটা পূর্ব পরিকল্পিত। আর এইভাবে ওনার আগমন, তাহলে সেক্ষেত্রে ওনাকে আপনি কি করে বলছেন যে না, আমি শুভেন্দুদার সাথে কোনোভাবে তুলনা তো আসছেই না। আমি মনে করি তৃণমূল কংগ্রেসে ওনার থেকে অনেক ভালো নেতা রয়েছে। না তাহলে মানে ওই আমি তো শুভেন্দুবাবুর খুব ঘনিষ্ঠ না, শুভেন্দুবাবুর তৃণমূল ছেড়ে আসার পেছনে তাহলে ওই এক এবং একমাত্র কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর কোনো আমার তা মনে হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একমাত্র কারণ তা বলতে পারবো না। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে শুভেন্দুবাবুকে আজ নয়, দীর্ঘদিন ধরে ওনার যোগ্য সম্মানটা দেওয়া হয়নি দলে। এরপরেও যদি তিনি থাকতেন দলে, ওনার যারা মানে অনুগামী, মানে ওনাকে যারা ভালোবাসেন, তারা কিন্তু মানে একটু ক্ষুব্ধ হতো, একটু রেগে যেত দাদার উপরে, যে না দাদা আর কতদিন এরকম। মন্ত্রিত্ব দেওয়াটা সম্মান না?
মন্ত্রিত্ব দেওয়া সম্মানের, কিন্তু মন্ত্রিত্ব দিয়ে রাখলাম, বাকি কাজ করতে দিলাম না, না সেটা তো সেটা তো তৃণমূলের অসম্মান। তৃণমূল কংগ্রেসের মানে সিস্টেমটাই তো তাই। আপনি বলুন তো কোন মন্ত্রী তার নিজের মতো করে কাজ করেন? কোনো মন্ত্রী পারে না। তাহলে? ওই যে দাদা বলেছে তো যে একটাই পোস্ট আর না, বাকি সব ল্যাম্প reality- পোস্ট। না, বিষয়টা হচ্ছে যে তৃণমূল নেত্রী পুরো বিষয়টা নিজে দেখেন, এমন আপনি দেখেন না, পুরো বিষয়টার উপরে নিজে ছড়ি ঘোরান। দেখুন সেটা তো মানে নিজে তাহলে ঠিক পারেন আছে, তো। আমি একজন এটা গণতন্ত্রে তো বলাই আছে, আমি একজন নাগরিক হিসাবে আমি কি দল চয়েস করব সেটা আমার ব্যক্তিগত সম্পূর্ণ ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার, সেটার উপরে কারো প্রভাব বিস্তার করার কোনো অধিকার নেই। তো সেক্ষেত্রে তারা মনে হয়েছে না এই দলে আমার যোগ্য সম্মান পাচ্ছি না, তিনি দল ছেড়ে দিয়েছেন। এবারে কি দল তিনি জয়েন করবেন সেটাও তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই 100%। কিছু জিনিস খারাপ লাগে এখন এই দল পরিবর্তনে, কিছু জিনিস যেটা হয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে, যেটা একান্ত কাম্য নয় আর কি। মানে আপনারা যেমন কিছুজন এসেছেন, কিছুজন রয়ে গিয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হয়তো গতকাল রাত্রে একসাথে বসে গল্প করেছি, আড্ডা মেরেছি, আজ সকালবেলা দেখছি যে মুখ দেখা দেখি বন্ধ। তো এই জিনিসটা কখনোই কাম্য নয়। আমি আপনাকে বলি, যখন আমাদের এখানে সুধীরবাবু ছিলেন, সুধীর গিরি যখন এখানকার এমপি ছিলেন, তখন শুভেন্দুবাবু যখন সদ্য কাউন্সিলর হয়েছে আমাদের কন্টাই মিউনিসিপ্যালিটির, তো ওনার একটা আড্ডা ছিল, তিনি ওই আমাদের টাউন হলের সামনে ওনার কয়েকজনকে নিয়ে আড্ডা মারতেন। সুধীরবাবু সিপিএম থেকে এমপি হয়েছিল, আর শুভেন্দুবাবু তখন কংগ্রেস, জাতীয় কংগ্রেস ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। তো সুধীরবাবু বয়স্ক লোক, উনি যখন বাড়ি ফিরতেন, শুভেন্দুবাবু এবং তার সঙ্গে যারা থাকতেন তারা সুধীরবাবুকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর নিজেদের বাড়ি যেতেন। এইরকম একটা রাজনৈতিক সম্পর্ক ছিল। সৌজন্য। হ্যাঁ, এরকম একটা সম্পর্ক ছিল। এখন কি হয়েছে, এখন নিজেদের বন্ধু বান্ধবের মতো মুখ দেখা দেখি বন্ধু। যেহেতু দুটো আলাদা লবি। হ্যাঁ। দেখুন এটা আমরাও দেখেছি যে বহু মানুষ কিন্তু হতাশ হয়েছেন শুভেন্দুবাবুর এই সিদ্ধান্তে। যারা শুভেন্দু অনুগামী, যদি বলেন অনুগামী বা শুভেন্দু অধিকারীকে ভালোবাসতেন, আমরা এই শহরে এরকম অনেককে বলতে শুনেছি যে শুভেন্দু অধিকারী আর যাই করুক, আমরা ওনাকে ছোট থেকে চিনি, উনি আর যাই করুক বিজেপিতে যাবেন না, উনি নিজের দল করবেন, নিজের দল করবেন, বিজেপিতে নিজের যাবেন। দল এটা করার- এটা আমি বলছি সেই মানুষগুলো যারা শুভেন্দু অধিকারীকে আপনার মতনই ভালোবাসতেন, তো সেই তারা কিন্তু অসম্ভব রকমের আঘাত পেয়েছেন যে শেষ পর্যন্ত সমস্ত মানুষের চাও পাওয়া তো আর পূরণ করা সম্ভব নয়। ওনাকে দেখতে হবে যে উনি কোথায় স্বচ্ছন্দ। ওনাকে একটা নিজের নতুন দল গঠন করে ওটাকে রাজ্য লেভেলে নিয়ে যেতে যে পরিশ্রম করতে হবে বা যে সময়টা দিতে হবে, সেই সময়টা এখন নেই। সুতরাং একটা নতুন দল- মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এরকম একটা সিচুয়েশনে সেই দমটা দেখিয়েছিলেন, হ্যাঁ, তিনি দেখিয়েছিলেন, তার সঙ্গে এবং তার সুফল আজকে তিনি পাচ্ছেন। তার মানে সুফল আজকে যে পেয়েছিলেন, ক্ষমতায় যে এসেছেন, তার পেয়েছিলাম নাকি একদমই, কিন্তু আজকে পাচ্ছেন কিনা জানি না, একটা সময় পেয়েছিলেন তার সুফল, 2011-তে পেয়েছিলেন, কিন্তু সুফলটা কি নতুন দল গঠন করেছিলেন বলে পেয়েছিলেন? তা তো নয়। তিনি যদি তৃণমূলটা গঠন না করতেন তাহলে তো তিনি আজকে মুখ্যমন্ত্রী হতে পারতেন বা সরকারে আসতে পারতেন না তৃণমূল। তিনি গঠন করেছিলেন, যেদিন করেছিলেন সেদিনই যে তিনি ক্ষমতায় আসবেন এটা কিন্তু তিনিও জানতেন যে তিনি কিছু করতে পারবেন না সেদিন, কিন্তু সেই দিন একটা বড় লক্ষ্যকে সামনে রেখে নিজের দম দেখিয়েছিলেন। তার হাতে অনেক সময় ছিল বা অন্য কিছু ব্যাপার থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নতুন দল গঠন করার ব্যাপারে যেটা বলবো, যে হাতে এই মুহূর্তে সময় নেই নতুন দল গঠন করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি একটা এই বিশ্বের সর্ববৃহৎ দলের ডাক তিনি পান, তো সেক্ষেত্রে নতুন দল গঠন করার আমি কোনো কারণ দেখছি না। আর যদি হ্যাঁ সেই দলে তাকে সেই যোগ্য সম্মানটা যদি না দেওয়া হতো বা সেরকম যদি কোনো তিনি বুঝতেন যে না আমি যোগ্য সম্মান পাবো না, তো সেক্ষেত্রে অন্য কিছু ভাবা যেত। কিন্তু তিনি দল জয়েন করার পরে বিজেপি কিন্তু ওনাকে ওনার যোগ্য সম্মান দিয়েছে। মানে যেটা বোঝা যাচ্ছে যে উনি তুরন্ত অ্যাকশনে যাচ্ছেন আর কি, মানে উনি টাইম কিল করতে চান না, না, ওনার সময় নষ্ট না করে উনি, এবং সেক্ষেত্রে অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এরকম একটা প্ল্যাটফর্ম ছিল না, এরকম একটা বিশ্বের বৃহত্তম দল বা সেরকম ছিল না যেটা ওনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেতে গেলে সিপিএমে যেতে হতো, এরকম একটা প্ল্যাটফর্ম যদি খুঁজতে হতো তাহলে সিপিএমে যেতে হতো। এবং শুভেন্দু অধিকারী যে ধরনের মতাদর্শে বিশ্বাস করেন, বিজেপির সঙ্গে সেই মতাদর্শ কোথাও একটা মিলে গেছে, তাই এটা আজ নয়, ওনার ছাত্র জীবন থেকে। একদম একদম। তো তিনি শাখাও করেছেন। সেটাই এক্ষেত্রে একটা কাজ করেছে, একটা ব্রিজ তৈরি করেছে, এবং উনি ওনার যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই দলটা অবশ্যই সেটাই। পৌঁছে গেছেন। এবং এখন তবে একটা জিনিস যে উনি এখন মানে আগের থেকে অনেক ম্যাচিওর, অনেক ওনার অনেক বক্তব্য অনেক বেশি। একদম
ছিলেন ম্যাচিওর, বহু মানে তিনি রাজনীতিবিদ হিসেবে যথেষ্ট ম্যাচিওর, এবং সেই জন্যই ওনাকে তৃণমূলের সেকেন্ড ম্যান বলা হতো, এবং ক্রাউড পুলার হিসাবে তিনি বরাবরই, তিনি যেখানে সভা করেন সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। তো সে তো ছিলেন, তারপর এখন আরো অনেক বেশি পরিণত হয়েছে। যদি ওই সৌরভ গাঙ্গুলির কামব্যাকের মতো বলি, মানে 92 চান্স পেয়েছিল কিন্তু খুব একটা কিছু করতে পারেনি, 96 এসে ফাটিয়ে দিয়েছিল, ব্যাপারটা সেরকম আর কি। তো আমরা যাই হোক এই আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ চক্রবর্তী মহাশয়। অনির্বাণবাবু, যে জায়গাটা আমরা আলোচনা করছিলাম যে শুভেন্দুবাবুর বিজেপিতে গমন, তো যেটা নিয়ে আজকে প্রচণ্ড হই হট্টগোল হচ্ছে, সরগোল হচ্ছে যে বিজেপির মতন একটা দলে শুভেন্দুবাবু গেলেন, মানে বিজেপি ওই সাম্প্রদায়িক দল ইত্যাদি ইত্যাদি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন, মানে যে বিষয়টা বারে বারে উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই বিজেপির হাত কখনো না কখনো ধরেছিলেন, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? বিজেপির হাত ধরেছিলেন বলতে, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলটা গঠন করেন, তৃণমূল কংগ্রেস যখন গঠন করেন, তখন আর্থিক বলুন মানসিক বলুন সমস্ত সাহায্য পেয়েছিলেন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে, লালকৃষ্ণ আদবানির কাছ থেকে, জর্জ ফার্নান্ডিস, তিনজন বিজেপির বড় মাপের নেতাদের কাছ থেকে আর্থিক ও মানসিক সাহায্য নিয়ে কিন্তু দলটা গঠন করেছিলেন। আর আপনি যে প্রশ্নটা করলেন যে সাম্প্রদায়িক দল, বিজেপিতেও কিন্তু অনেক বিভিন্ন কমিউনিটির নেতা মন্ত্রী রয়েছেন, এবং শুধু রাজ্যে নয় কেন্দ্রেও রয়েছে। আর সাম্প্রদায়িকের কথা বলছেন যে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু শুধুমাত্র যে হিন্দুরা পায় তা নয়, কিন্তু প্রত্যেকটি সম্প্রদায় পায় এবং সমানভাবেই পায়। যে আলাদা করে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তিনি হিন্দুত্ববাদ রয়েছে তাই জন্য হিন্দুদেরকেই যে শুধু করবেন তা নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষকেই কিন্তু বিজেপি সমানভাবেই দেখেন। সুতরাং একে সাম্প্রদায়িক দল বলা চলে না। তবে একটা জিনিস যেটা আমি কিছুদিন আগে দেখলাম, 19 ডিসেম্বর কাঁথিতে, তো এই জিনিস কখনোই কাম্য নয়। একটা থানা ঘেরাও কর্মসূচিকে নিয়ে একটি বিশেষ দল, একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে কাঁথিতে যে ধরনের বাইকের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, হাতে তরোয়াল, লাঠি, লোহার রড নিয়ে, তো এই জিনিস কখনোই কাম্য নয়। কারণ আমি সেই বিশেষ সাম্প্রদায়িক দলকে বলবো যে সে বিশেষ সাম্প্রদায়িক দলকে বলবো যে এটা তাদের ক্ষেত্রে তাদেরকে ইউজ করা হচ্ছে। আর সেই সম্প্রদায়কে বলছি, আর ওই বিশেষ রাজনৈতিক দলকে বলবো যে এই জিনিস ভবিষ্যতে কিন্তু ওনাদের ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা কখনোই কাম্য নয়। এই জিনিস যদি চলতে থাকে তাহলে কাঁথির যে পরিস্থিতি, এটা খুব খারাপ দিকে যাচ্ছে। অনেকের মধ্যে যে এবারের যে নির্বাচন হতে চলেছে, সেটা ভারতের ইতিহাসে একটা মানে একটা মাইলস্টোন হয়ে থাকবে, একটা রক্তক্ষয়ী একটা নির্বাচন হতে চলেছে। আপনার কি তাই মনে হয়? এখানে আইনজীবী অনেক বোঝেন। দেখুন, কেস তো হচ্ছে, অনেক মিথ্যা কেসও হচ্ছে, তো আমি চাই না এই জিনিস হোক। আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই জিনিস একান্তই কাম্য নয়। রাজনীতির জায়গা আলাদা, আর এই ধরনের বিশৃঙ্খলার জায়গা আলাদা। মিথ্যা কেস নয়, বলছি রক্তক্ষয়ী যে বিষয়, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন কোথাও না কোথাও রক্তপাত হচ্ছে, মৃত্যু হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে। তো আমি যেটা বারবার বলি যে সদ্য আমরা বিহারের নির্বাচন দেখলাম, যে বিহারকে একসময় বলতাম আমরা সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে পিছিয়ে পড়ার স্টেট, সেই বিহার একটা এত বড় নির্বাচন করে দেখালো যেখানে মৃত্যু তো দূরের কথা, কোথাও সেভাবে বোমাবাজির খবরও আমরা পাইনি। তো এটা যদি বিহার করে দেখাতে পারে, তো বাংলা কেন পারে? বাংলা সমস্যা হতে সেটা হচ্ছে, তো দেখছি তো, তাই কেন পারছেন? মানে একজন আপনি তৃণমূলটা করে এসেছেন, আপনি এখন বিজেপির মানে সরাসরি বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত না হলেও বিজেপির মনে প্রাণে বিজেপি, তো সেই জায়গা থেকে মানে কেন হচ্ছে না এটা? বাংলায় বামফ্রন্ট যখন ছিল তখন বলা হতো বামফ্রন্ট অত্যাচার করছে, বামফ্রন্টকে পরিবর্তন করা হলো তৃণমূল। এই ক্ষেত্রে অনেক কিছু মানে বলতে গেলে কিন্তু অনেক কিছু বলার আছে। সেটা হচ্ছে যে কিছু সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সেই ভুল থেকেই কিন্তু আজকে এই দাঙ্গা বলুন, এই রক্তক্ষয় বলুন,
সেটা হচ্ছে। সেই সম্প্রদায়ের মানুষ তো বিহারেও আছে, কিন্তু তাদেরকে এইভাবে ভুল বোঝানো হয়নি। তাহলে বলতে হবে যে বাংলার পলিটিশিয়ানদের থেকে বিহারের পলিটিশিয়ানরা ভালো? তা বলতে পারবো না, তাই জানার তবে চেষ্টা এই করছি। ধরনের ভুল বোঝানো কারা বোঝাচ্ছে? বাংলার পলিটিশিয়ানরা নিশ্চয়ই বোঝাচ্ছে, নিশ্চয়ই বোঝাচ্ছে। আজকে বলুন তো আমাকে একটা কথা, যে জয় শ্রীরাম, এই রামচন্দ্রের নামে একটা অ্যালার্জি কিসের? ভারতের সংবিধান যখন রচনা হয়েছিল, সংবিধানের যে বইটা রয়েছে তাতে পেছনের দিকে ওই সংবিধান কমিটিতে যারা ছিলেন, পণ্ডিত নেহেরু বা অনেকেই ছিলেন, তাদের সইও আছে। এবং ওতে কিছু ও শুধু সংবিধান রচনা করা আছে, তাহলে ওতে কিছু ছবিও আঁকা আছে। তো ওই ছবিগুলো এঁকেছিলেন, আর এই মুহূর্তে মনে করতে পারছি না বিষয়টা কি। হ্যাঁ, তো ওই ছবিতে কার কার ছবি আছে? ওই ছবিতে শ্রীরামচন্দ্রের ছবি আছে। ওই ছবিগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা যে পাঠ বলছেন তিনি, সেই ছবি আছে। ওই ছবিতে কিন্তু বাবর বা ঔরঙ্গজেবের ছবি নেই। ওখানে ওই সংবিধান ওই বইতে আকবরের ছবিও আছে। এই যে রামচন্দ্রকে নিয়ে যে একটা ভুল বোঝানো হচ্ছে মানুষের মধ্যে, যে রামচন্দ্র হিন্দুদের দেবতা, রাম নাম করছে মানে একটা সাম্প্রদায়িক দল, একটা বিজেপির একটা স্লোগান, এই জিনিসগুলো ভুল বোঝানো হচ্ছে। আমাদের কনস্টিটিউশনে আছে রামচন্দ্র আছে, আকবরকেও তো রাখা হয়েছে। কেন না? সুশাসক ছিলেন তিনি। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলা হয়। আমি যদি ওনাকে একটা সুশাসক হিসাবে দেখি, যে না ওনার সুশাসন আমাদের পশ্চিমবঙ্গে চাই, তো রাম নাম বলতে অসুবিধা কোথায়? তো এইভাবে এই যে ভুল বোঝানো, সাধারণ মানুষ ভুল বুঝছে, সেই জন্যই আজকে তারা ভাবছে যে না আমার ইনসিকিউরিটি থেকেই ব্যাপারটা আসছে। যদি কারো পিঠে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে চেষ্টা করে যে না তার সর্বশক্তি দিয়ে সে আক্রমণ করার চেষ্টা করে। আজকে সেই জায়গাটায় চলে যাচ্ছে। হ্যাঁ, সেটাই। কি মনে হয় তৃণমূল গদি ধরে রাখতে পারবে না পারবে না? আপনি তৃণমূলের ঘরের ছেলে ছিলেন। আমার তো মনে হয় না তিনি পারবে বলে। মানে এটা কি ওই শুভেন্দু অধিকারী বলছে নাকি একজন ক্যালকুলেশন বলছে? একটু ক্যালকুলেশনটা একটু বলুন না, মানে ব্যাখ্যা করুন না, কেন পারবে না? ক্যালকুলেশন হচ্ছে যে লোকসভা ইলেকশনের সময় তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছিল, পার্সেন্টেজ অফ ভোট বেড়েছিল, সিট কমেছিল ঠিকই, পার্সেন্টেজ অফ ভোট বেড়েছিল। ওই ভোটটা কোথা থেকে গেছিলো? ওই ভোটটা গেছিলো সিপিএম থেকে গেছিলো। সিপিএমের 29% থেকে 7% চলে এসেছিলো, ওই পার্সেন্টেজটা গেছিলো তৃণমূল কংগ্রেসে। আর বিজেপি ছিল 37%। ডিফারেন্সটা খুব একটা বেশি নয়, কিন্তু বিজেপি 37% ভোট যখন ছিল, তখন দলে কিন্তু শুভেন্দু অধিকারী ছিল, তৃণমূলে ছিল। তৃণমূল দলে তখন শুভেন্দু অধিকারী ছিল 43%। তখন শুধু শুভেন্দু অধিকারী না, অন্যান্য যারা আজকে দল থেকে বেরিয়ে এসছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, এর আগেও অন্যান্য মন্ত্রীরা সেরকম আসেনি, তাও নেতা বহু নেতা এসছেন। তো তারা দলে থাকাকালীন কিন্তু পার্সেন্টেজটা এই জায়গায় গেছিল। এবার তারা বেরিয়ে আসা মানে কিন্তু আমার মনে হয় ধারণা যে ওই 43%টা ওটা আরও 10 থেকে 12% কমবে। আচ্ছা, আর সেই ভোটটা কোথায় যাবে? সেই ভোটটা বিজেপিতে যাবে। আচ্ছা, তার মানে 42 থেকে 12% যদি মাইনাস হয়, তাহলে কংগ্রেসের যা ভোট, কংগ্রেসের ভোট তো আর কমিয়ে আর কমবে না, কমার জায়গা নেই। ওর যা ভোট ওখানেই আছে, এবং ওই ভোট আর বাড়বেও না। কংগ্রেস ওই ভোট কেন কমবে না? যে যারা দিয়েছে তারা অন্য কোনো দলে ভোট দেবে না, এবং ওই ভোট আর বাড়বেও না। সিপিএমেরও আমি দেখলাম না যে এমন কোনো নেতা এসছেন যে সিপিএমকে টেনে তোলার চেষ্টা করছেন বা টেনে তুলতে পারবেন। নতুন করে আসার কেউ নেই। তাহলে এই যে পার্সেন্টেজ অফ ভোট যেটা আছে, এটা ওখান থেকে বেরিয়ে এখানে যাবে। মানে 42 থেকে 12 মাইনাস হলে 30, তৃণমূল 30, মানে আপনার ক্যালকুলেশন হচ্ছে 28%। সেই 12% ভোট যোগ হচ্ছে বিজেপির সঙ্গে, বিজেপি ছিল 37, তার সঙ্গে 12 মানে 49 এরকম। মানে তো তাহলে মানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে, মানে যেটা আপনারা দাবি করছেন, যে মানে বিজেপি দাবি করছে 200-র উপরে আসন, সেটাই। তাহলে পিকে কে নিয়ে এসে তৃণমূলের কী লাভ হলো?
সেটা তৃণমূল সুপ্রিমো জানেন, ওনার ভাইপো জানেন। আচ্ছা, আমি যদি একটু সিম্পল একটা বুঝে পিকে এবং আমাদের বর্তমান দিনের চাণক্য যাকে বলা হচ্ছে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দুজনের মধ্যে মানে এই ভোট পলিসি মেকার হিসেবে কে এগিয়ে? আপনি বিজেপি এখন সমর্থন করেন বলে মানে নিউট্রালি বলুন, মানে পিকের সাফল্যের রেশিও কিন্তু যথেষ্ট বেশি। হ্যাঁ, পিকের সাফল্য যেরকম হয়, দেখুন আজকে যাকে ভোট চাণক্য বলা আছে অমিতজি, তো তিনি একটা নির্দিষ্ট একটা দলের হয়ে করছেন এবং তিনি যা বলছেন, যা কথা দিচ্ছেন, তা কথা রাখছেন। কিন্তু আপনি পিকের সাফল্যের কথা যেরকম হচ্ছে, পিকের ব্যর্থতাও তো আছে, তো সেটা বিহারেই ব্যর্থ। হ্যাঁ, এবারে পিকের সরাসরি নীতিশ কুমারকে চ্যালেঞ্জ করেছিলেন যে হারিয়ে দেখি। তো ব্যর্থতা যেরকম আছে, সাফল্য যেরকম আছে, সেরকম ব্যর্থতাও আছে। কিন্তু অমিতজি যা করছেন, তো তিনি তো একটার পর একটা যেটাকে টার্গেট করছেন, যেটার উপর আঙুল রেখে দিচ্ছেন, সেটাই ওনার হয়ে যাচ্ছে। মানে এক কথায় যদি রেফারেন্স যেটা আপনি বলতে চাইছেন, এক কথায় একজন আন্তরিকভাবে করছেন আর একজন হচ্ছে ভাড়াটে সৈনিক। মানে তিনি দলের প্রতি কোনো আন্তরিকতা আনুগত্য নেই, তিনি জাস্ট এটা তিনিও স্বীকার করেছেন। আমি হিন্দি নিউজ চ্যানেলে ওনার একটা ইন্টারভিউ দেখেছিলাম, ওখানে একদম ওনাকে সরাসরি আক্রমণ করেছিলেন যে আপনি তো পেমেন্ট পান, সেই জন্য আপনি, হ্যাঁ, তিনি স্বীকার করেছেন। তো সেখানে আন্তরিকতার ব্যাপার থাকে না। অনেকে আবার বলেন যে এটা বিজেপির একটা চাল, বিজেপি পিকে আরো বেশি টাকা দিয়ে তৃণমূলে পাঠিয়েছে। এই তো অনেক রকম ব্যাপার ওঠে, কিন্তু তার সত্যতা কি সেটা আমার তৃণমূলকে হারানোর দায়িত্ব নিয়ে পাঠিয়েছে, সেটা আমার জানা নেই। তবে যা দেখছি, বিজেপি পাঠিয়েছে কিনা জানি না, তবে এসে বিজেপির ভালো হয়েছে। পিকে কে হায়ার করে তিনি পিকে দলে, তৃণমূল দলের দায়িত্ব নিয়ে প্রথম কাজটা সেটা করেছেন যে শুভেন্দু বাবুকে সরিয়ে দিয়েছে, শুভেন্দু বাবুকে ক্ষমতা বেরিয়ে যাওয়ার রাস্তাটা তৈরি করে দিয়েছে একদম। এবং সেইটা তো তৃণমূলের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। মানে তাহলে ঘুরিয়ে দেখতে গেলে বিজেপি পিকে কে টাকা দিক আর নাই দিক, উপকারটা কিন্তু বিজেপিরই করেছে। তাহলে মানুষের অভিযোগটা তুলছে কোথাও, মানে না আমি জানি না টাকা দিয়েছে কিনা, বা মমতা ব্যানার্জি পিকে কে টাকা দিয়েছে কিনা সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আগেও এই এরকম একটা ছিল যে মুকুল রায় এখনো তৃণমূলেরই সৈনিক, তাকে দিদিমণি মানে এটা পরিকল্পনা মাফিক বিজেপির মধ্যে প্লান্ট করেছেন। আলটিমেটলি সে ঠিক সময় মুকুল রায় পাশা বদলে দেবে। দেখুন একটা কথা হচ্ছে যে এরকম অনেক কথাই এসেছে। শুভেন্দুবাবু যখন বিজেপি জয়েন করলেন, সেদিন তিনি বলেছিলেন যে 2014 সালে আমার অমিতজির সাথে কথা হয়েছিল। সেইটা নিয়ে এই আলোচনা শুরু হয়ে গেল যে 2014 সাল থেকে শুভেন্দু অধিকারী নাকি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিল। ব্যাপারটা হচ্ছে কি যে আপনাকে, আমাদের আইনে আছে যে যদি আই উইটনেস আপনি না হন, তাহলে আপনাকে সারকামস্টেন্সটা কনসিডার করতে হবে, ঠিক আছে? তো আপনি বলছেন ঠিক আছে যে হ্যাঁ আমার যোগাযোগ ছিল, কি মুকুল রায় মমতা ব্যানার্জির লোক, বিজেপিতে আছে, আপনাকে দেখতে হবে তার অ্যাক্টিভিটিসটা। তিনি যদি আজকে যদি অমিতজির সাথে 14 সালে শুভেন্দুবাবু দেখা হয়েছিল বা কথা হয়েছে, বা তিনি 14 সাল থেকে বিজেপির হয়ে আছেন, তাহলে 16 সালে তিনি কেন তৃণমূল দলের হয়ে লড়বেন? কেন তিনি মন্ত্রিত্ব নেবেন? কেন তিনি যে সমস্ত জায়গা ড্যামেজ, সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে ছুটে যাবেন এবং দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে করেছেন এবং সাফল্যের সাথে? একটা কথা আপনাকে বলি, যে 6টা জেলার তিনি অবজারভার ছিলেন, সেই 6টা জেলাতে হয়তো সব জায়গায় তিনি সাফল্য মানে সিট পাননি, হয়তো যে 6টা জেলা সব জায়গায় তিনি সিট পাননি, কিন্তু সব জায়গাতে সমস্ত লোকসভা কেন্দ্রে পার্সেন্টেজ অফ ভোট কিন্তু তিনি বাড়িয়েছেন। তাহলে তিনি কেন করবেন? এটা ফ্যাক্টর হয়ে উঠেছিল এবং সেই 6টা জেলাই আজকে তৃণমূলের মাথা ব্যথার কারণ। হ্যাঁ, আর উত্তর তো ধরে নিয়েছে বিজেপি, তো নিজে থেকে ধরে রেখেছে, নর্থ বেঙ্গল তো ধরেই রেখেছে। তাহলে আর কয়েকটা মাস তারপরে কি হবে? যেমন কাঁথি শহর গেরুয়াতে ঢাকা পড়ে গেছে, সেভাবে সারা রাজ্যে নীল সাদা থাকবে না, সব গেরুয়া হয়ে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু কথা উঠলো তাই বলি, এই যে মানে পতাকায় 6 লাভ, আকাশ দেখা যাচ্ছে না, অনেকে বলছে দৃশ্য দূষণ, তিনি আপনি কি বলবেন? মানে এটা কি ভোটে জেতার আগে পতাকার যুদ্ধ চলছে, এখন পতাকার যুদ্ধে কে জিততে পারে? মানে আপনি কি মিছিলের কথা বলছেন? না, আমি এই যে ফেস্টুন ব্যানার টাঙানো হয়েছে, পতাকা টাঙানো হয়েছে, মানে পতাকার লড়াইতে গিয়ে থাকা।
এগুলো এখন দেখুন, এটা হচ্ছে, এখন যদি একদল করলো তো আরেক দল যদি না করে তাহলে সে ভাববে যে আমি পিছিয়ে পড়েছি। তো সেই পতাকা যুদ্ধে তাকেও সামিল হতে হবে। বা এবার যুদ্ধ জয়ের ব্যাপারটা আমি বলতে পারবো না, কে জিতলো কে হারলো, কারণ পতাকা গোনার মতন আমার ক্যাপাসিটি নেই। কিন্তু আপনি এই মুহূর্তে তৃণমূলে নেই, আপনি এখনো বিজেপিতেও নেই, মানে প্রাথমিক সদস্য বিজেপিতে নেই মানে না, বিজেপির প্রাথমিক সদস্য হিসেবে আছি, কিন্তু সেটা ওই মোবাইলে মিসড কল দিয়ে। হ্যাঁ, মোবাইলে মেম্বারশিপ, এবং আমাকে না বিজেপির যে সমস্ত নেতৃত্ব, আমি বিজেপির মামলাও এখন করছি, এখন অনেক করছি। তার বিজেপির নেতৃত্ব যারা আছেন, আমাদের কাঁথি জেলা সাংগঠনিক সভাপতি যিনি অনুপ চক্রবর্তী, ওনার সাথেও আমার কথা হয়, বা রাজ্যের নেতৃত্ব সোমনাথ রায় রয়েছেন, বা অসীম দা রয়েছেন, অসীম মিশ্র জেনারেল সেক্রেটারি, ওনার সাথেও আমাদের যোগাযোগ আছে, কথা হয়। তো রাজ্যে কি হবে জানি না, জেলার ফলাফল কি হবে কি মনে করেন আপনার? শুভেন্দু বাবু যা বলেছেন সেটা তো বলার জন্য বলা, 35 বলার জন্য বলা, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? 16টা বলতে পারি, 16টা বলুন। 16, বাকি তো শুভেন্দু বলবেন, আমি বলতে পারবো। পূর্ব মেদিনীপুর জেলাটা কি হবে? 16 বাকি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দেখুন ওইসব জায়গায় আমার যাতায়াত নেই। মানে আপনি দুদিন আগে যে দলটায় ছিলেন সেই দলটা একটাও সিট পাবে না, এটা বলতে খারাপ লাগছে না? না, এই মুহূর্তে তো লাগছে না, কেন শুভেন্দু বাবু নেই বলেছি? হ্যাঁ, না না, লজিক না, আমি এখন ব্যাপার রাতারাতি একটা শাসক দল একদম জিরো হয়ে যাবে 16 থেকে। আমি হ্যাঁ বললাম, তাই তো বলছি। তার লজিকটা তাহলে এর আগে তো ছিল, এর আগে তৃণমূল হয়নি, তৃণমূল পেয়েছিল না, তা বিজেপির পেতে অসুবিধা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নেই, কারিশমা নেই, কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই, শুভেন্দু বাবু চলে এলেন আর জিরো হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে মানুষ ভোট দেয়নি। পূর্ব মেদিনীপুরে তো পাবেন না তিনি ওনাকে তো বলে, তিনি তো নন্দীগ্রামে দাঁড়াবেন বলেছেন। তাহলে এটা তিনি দাঁড়িয়ে প্রমাণ করে দিক যেতে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা এখনো রয়েছে। আমি চাইবো দল, জানি না, বিজেপি তো এখানে স্টেজে দাঁড়িয়ে কোনো প্রার্থী ডিক্লেয়ার করে না, তো ওদের অনেক নিয়মের ব্যাপার থাকে। তো আমি তো মনে প্রাণে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে দাঁড়ায়, ওনার বিরুদ্ধে বিজেপির প্রার্থী যেন শুভেন্দু অধিকারী। তাহলে তো সারা ভারতের নজর ওই একটা সিটি, হ্যাঁ, একটা সিটি থাক না, ওই একটা সিট হেরে যাওয়া মানে নৈতিক দিক দিয়ে সমস্ত সিট হেরে যাওয়া, সুপার ডুপার ফাইট হবে ওখানে, আর কোনো সব সিট মানে সেভাবে আউট অফ ফোকাস হয়ে যাবে। তো 50 বলেছেন, আমার মনে হয় ওটা আরো বাড়বে মার্জিন। দাদা তো 50 বলেছেন, আমার মনে হয় মার্জিন আরো বাড়বে। আপনার কথা, এটা আমার মনের কথা না, আপনি অন্ধ আনুগত্য বলছেন। মানে তৃণমূল একটা শাসক দল, তাহলে বলি আপনাকে, এর অনেকগুলো ব্যাপার আছে। সেটা কি, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামকে মনে পড়ে ইলেকশনের আগে 5 বছরে তিনি একবার যান, সে যতই তিনি মাসি পিসি বোন যাই বলুক না কেন, যে নন্দীগ্রাম আমার মেজ বোন, সেজ বোন, ছোট বোন, যাই বলুক না কেন, তিনি যে নন্দীগ্রাম মাথা থেকে বের করে দিয়েছেন তার অনেক প্রমাণ আছে। সেটা কি, এটা হচ্ছে যে ওই যে পাঠ্যপুস্তকে ক্লাস 8-এ যেখানে, সেখানে সিঙ্গুর আন্দোলন সম্বন্ধে কেন তিনি ধর্ণা করেছিলেন বলে সেটা ঢুকিয়ে দিয়েছেন। আর নন্দীগ্রাম আন্দোলন কিছু না, শুভেন্দুবাবু যে বন্দুকের সামনে দাঁড়িয়ে আন্দোলন করলেন কেন, সেখানে বলতে গেলে শুভেন্দু অধিকারীর নামটা চলে আসবে বলে। তা তিনি যদি তার মেজ বোনই হন, নন্দীগ্রাম যদি মেজ বোনই মনে করেন, তাহলে তিনি পাঠ্যপুস্তকে এটা দিলেন না কেন? আচ্ছা, ছেড়ে দিলাম, দেননি, ওনার অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার ছিল, তিনি পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছেন সিঙ্গুর আন্দোলন। কতবার গেছেন তিনি নন্দীগ্রামে? 5 বছরে একবার। তাহলে তো প্রশ্ন উঠতে পারে, সিঙ্গুরে কতবার গেছেন, সেই প্রশ্ন উঠতে পারে। সিঙ্গুর, দেখুন সিঙ্গুর তো আমাদের এখানে না, আমি নন্দীগ্রামের কথা, তিনি যেহেতু নন্দীগ্রামের কথা বলেন, তিনি সিঙ্গুরকে তো মেজবোন বা সেজবোন বলেননি, যেহেতু নন্দীগ্রামের কথা বলেছেন, সিঙ্গুরকে তিনি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, একটা পাঠ্যপুস্তকে তো একটা সাবজেক্ট করে দিয়েছেন, আর কি দিবেন? তো সেক্ষেত্রে কিন্তু নন্দীগ্রামকে কি দিয়েছেন তিনি যে নন্দীগ্রামকে ভালোবাসেন তার প্রমাণটা কি দিয়েছেন বলুন? কিছুই না। কিন্তু শুভেন্দুবাবু কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান বলুন, প্রত্যেকে বাড়ির খবর রাখেন, কারু বাড়ি থেকে অসুস্থ হলে তাকে পাঠিয়ে দেন সঙ্গে সঙ্গে তার সাহায্য নন্দীগ্রামে। সেই জায়গা থেকে এই 50,000-এর না, সেই জায়গা থেকে না, এটা গেল প্রথম কথা। মানে ওখানকার মানুষরা শুভেন্দুবাবুকে কিন্তু ঘরের ছেলে মনে করে। নন্দীগ্রামে যদি হবে তাহলে ওখানে শুভেন্দুবাবুর প্রচারে মিটিংয়ে গাড়ি ভাঙা হয় 100% কি হয়? আমরা 100% আছে, আর কিছু বহিরাগত তো আছে ওখানে। যখন শুভেন্দুবাবু মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, বা মমতা ব্যানার্জি যখন কিছু মিটিং করছেন, তখন কি শুধুমাত্র নন্দীগ্রামের লোক নিয়ে করছেন? তা তো নয়, বাইরের কিছু লোকও তো যাচ্ছে। মানে শুভেন্দুবাবুর মিটিংও বাইরে থেকে লোক আসে। শুভেন্দুবাবুর কোন মিটিং এ? নন্দীগ্রামে যখন মিটিং করে আশেপাশের লোক তো আসবে,
নন্দীগ্রামের পাশেই খেজুরি লোক আসছে। অভিযোগ যে বাঁকুড়া পুরুলিয়া থেকেও লোক আসে, কিন্তু নন্দীগ্রাম থেকে লোক আসে না। এটা মানে আপনাদেরই পুরোনো দলের লোকজন, তারা শুধু মুখে অভিযোগ করছে তা না, তারা কিন্তু গাড়ির নাম্বার প্লেট ধরে ধরে দেখিয়ে দিয়েছে যে গাড়ির নাম্বার তো বোঝা যায় কোন বাসটা কোথা থেকে আসছে। মানুষ আবেগ প্রবণ হতে পারে, আসতে পারে। মানে ম্যাক্সিমাম লোক লোক ভরানোর জন্য যে এসছে না মানুষের। দেখুন আমি কি বললাম আপনাকে, যে তৃণমূল দল যখন শুভেন্দুদা করতেন তখন দুজন ক্রাউড পুলার ছিলেন, এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, দুই হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মাঠ ভরানোর জন্য কিন্তু বাইরে থেকে লোক আনার দরকার নেই। শুভেন্দু অধিকারী এখানে একটা সভা করছে, এটা জানলেই কিন্তু মানুষ স্বেচ্ছায় চলে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্লেন নয় না, আগের দিনে তো ডায়মন্ড হারবার দেখলাম মানে ওই কাছে ভর্তি লোক ভরানো। তাহলে শুভেন্দু অধিকার একটু ভরানো না, শুভেন্দু আবেগে চলে আসে মানুষ, আর ওটা আবেগ না। না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানুষ যেগুলো আসছে সেগুলো হচ্ছে এখন শাসক দলে আছে, যে বাধ্যগত আসতে হবে, ভয় দেখিয়ে নিয়ে আসা হচ্ছে। একটা কথা আমাকে বলুন, এখন তো এই মুহূর্তে তো শুভেন্দু অধিকারী তো শাসক দলে নেই, ভয় দেখানোর জায়গা নেই, চাকরি খেয়ে নেবো, ট্রান্সফার করে দেবো, এসব বলার তো জায়গা নেই। তাহলেও কেন এত মানুষ আসছে, লক্ষ লক্ষ মানুষ কেন আসছে? বিরোধীরা তো বলছে যে টাকা দিয়ে নিয়ে আসা হচ্ছে। কত টাকা দিয়ে এতগুলো সভা করলেন? যবে থেকে তিনি জয়েন করেছেন তবে থেকে আজ পর্যন্ত যে এতগুলো সভাতে যদি এত লক্ষ মানুষকে যদি নিয়ে আসা হয় টাকা দিয়ে, যদি 50 টাকা দিয়ে যদি নিয়ে আসা হয়, তাহলে অভিযোগ শুভেন্দুবাবু বাজার থেকে কোটি কোটি টাকা তুলে রেখেছেন এই দল বদল করবেন এবং তারপরে এইসব মিটিং মিছিল করার জন্য। এইসব অভিযোগ ভিত্তিহীন অভিযোগ। প্রমাণ চাই, কি প্রমাণ আছে? না, প্রমাণ নাকি সঠিক সময় দিয়ে দেওয়া। আচ্ছা, হোক দিক, প্রমাণ দেখা যাবে তো। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, তাই না? মানে যে অভিযোগ শুভেন্দু অধিকারী তুলছেন সেই একই অভিযোগ তার বিরুদ্ধে আচ্ছা। রয়েছে, যে লাখ লাখ টাকা এগুলো নিয়েছে। ভিত্তিহীন অভিযোগ। একইভাবে তাহলে তৃণমূল তো মানে আজকে শুভেন্দুবাবু যে অভিযোগ তুলছেন সেগুলো তো তৃণমূল বলবে এগুলো ভিত্তিহীন অভিযোগ। কেন বলছি? শুভেন্দুবাবু যে অভিযোগগুলো তুলছেন সেগুলো প্রমাণ হচ্ছে সাধারণ মানুষ বলছে। আজকে এই যে গরু পাচার বা কয়লা পাচার, বা এই যে আসানসোল রাস্তায় যে তেলের যে পাইপ লাইনের যে কাজ হয়, সেই যে কাজ হয় তার টাকা পর্যন্ত একটা দিতে হয়, কাটমানি দিতে হয়। কাটমানিটা তখন বাংলার কালচারের মধ্যে ঢুকে গেছে। কাটমানিটা সবাই জানে, কাটমানি নিয়ে কোনো কথা হচ্ছে না, সবাই জানে। এবং তো কাটমানি সেটা যারা তো তুলছে তাদেরকে তোলাবাজ দিদিমণি বলবেন না, কি মানে বলবেন? নিজেই বলেছেন যে এইভাবে টাকা পয়সা নেওয়া যাবে না, তার মানে কোথাও একটা যে নেওয়া যে হয় সেটা তিনিও জানেন। তাহলে এইভাবে টাকা তুললে তাকে আপনি কি বলবেন? একদমই, সেটার জন্যই তো ওনার এই একের পর আর এক এটা তো প্রকল্প। মানুষ বলছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এখন মানে ফোকাস একটাই নন্দীগ্রাম, যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন। আর যদি শুভেন্দুবাবু দাঁড়ান, তবে শুভেন্দুবাবু যদি নাও দাঁড়ান, দেখুন শুভেন্দু অধিকারী এমন একজন নেতা, তিনি নিজে জিতবেন এবং অন্যান্য নেতাদেরকেও জিতিয়ে নিয়ে আসবেন, এরকম একজন নেতা। তো তিনি যদি নন্দীগ্রামে নিজে নাও দাঁড়ান, তবে তিনি কথা যখন দিয়েছেন তখন তিনি যে দাঁড়াবেন তাকে তিনি ন্যূনতম 50,000 মার্জিনে তিনি জিতিয়ে নিয়ে আপনার কি আসবেন। মনে হয় সম্ভাবনা কার বেশি, শুভেন্দু অধিকারী? মানে এটাই তা বলতে পারবো না, তো মানে শুভেন্দু প্রেমী হিসেবে আপনি চাইছেন আমি চাইছি শুভেন্দু বাবুই দাঁড়ান, এবং তারপরে একটা ডু অর ডাই সিচুয়েশন হয়ে যাবে। দেখি তার দরকার আছে। দেখা হবে যাদবপুরে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, যাদবপুর থেকে হেরেছিলেন। আমি চাইছি যে ওইভাবেই যেন দলটা শেষ হোক, দেখা হবে খেলার মাঠে। খেলার মাঠে দেখা হবে। একদমই দেখা হবে খেলার মাঠে। সেই খেলার মাঠ অর্ধেকটা তৈরি, মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছেন। সেই নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম দিয়ে তৃণমূলের উত্থান, সেই নন্দীগ্রাম যে নন্দীগ্রাম দিয়ে শুভেন্দু অধিকারীর উত্থান, এবার সেই নন্দীগ্রামই আবারও বোধহয় ডিসাইড করে দেবে যে কে পরবর্তী 5 বছর রাজ করবে, কে নেতৃত্ব দেবে। শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অন্য কোনো কেউ দাঁড়াবে, সেটা তার কয়েকদিন পরেই জানা যাবে। তবে সম্ভাবনা কিন্তু এটাই ইঙ্গিত করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। আর তা যদি হয় তাহলে সারা ভারতবর্ষের নজর থাকবে শুধুমাত্র ওই একটা কেন্দ্রের দিকে, নন্দীগ্রাম। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, সঙ্গে থাকবে।